রনিদা রনিদা। মিস্টার ভৌমিক যে সহজ কথার মানুষ নন সেটা আমি আগে থেকেই জানি। নিজের স্ত্রী পুত্র সবাই ওনার বিরুদ্ধে চলে গেছেন। ওনারা যদি ব্যাপারটাকে চেপে যেতেন তাহলে পরে মিস্টার ভৌমিকের এই জঘন্যতম কেচ্ছাটা জনসম্মুখে আসতে পারত না। এটা একটা রেয়ার ঘটনা। স্ত্রী পুত্র মিলে একজন লোকের চক্রান্ত ফাঁস করছে, আর সেই চক্রান্তে পরিবারে কেউ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছিল বাইরের একজন মানুষ। আমি বৈভবীর কথা বলছি। ও যে ডোপ করেনি, ওকে ডোপ করানো হয়েছিল, সেটা দীপরাজের ওই বিস্ফোরক স্বীকারোক্তি না হলে আমাদের পক্ষে কোনো মতে জানাই সম্ভব হতো না। কি অসম্ভব বাজে মেন্টালিটির লোক। স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতটা নিচে নামতে পারে একটা লোক? নিজের ছেলেকে দিয়ে নিষিদ্ধ ওষুধ পাঠিয়েছিল বৈভবীকে খাওয়াবার জন্য। ভাবা যায়? ওর এই স্বরূপ আমি আগেও দেখেছি, আমি এর সঙ্গে পরিচিত। রনিতা মণ্ডল এবং সঞ্জয় সেনের বিরুদ্ধে ওকে চক্রান্ত করতে তো আমি নিজে প্রত্যক্ষ করেছি। নিজের স্বার্থ সামান্য ক্ষুণ্ণ হচ্ছে বুঝতে পারলে একটা বাচ্চাকেও রেয়াত করে না। কি হীন মানসিকতার এই মানুষটি। May I come in, Mr. President? Yes. But you're late, Mr. Bhomik. Yes, I am late. তবে সেটা আমার দোষ নয়। রাস্তাঘাটের যা অবস্থা সে সম্পর্কে তো আপনারা ওয়াকিবহাল। এনিওয়ে বুঝতে পারি কি? বসুন। থ্যাংক ইউ। এদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে এরা অলরেডি আমার বিচার করে শাস্তি বিধান করে ফেলেছে, কিন্তু আমিও মলয় ভৌমিক যুক্তি জালে বন্দি করে ফেলবো। শুধু ডায়ালগটা শুরু হতে দাও, আমি শুরু করি। যাই হোক, একটা কথা বলি মিস্টার প্রেসিডেন্ট এবং উপস্থিত ভদ্র মহোদয় যারা রয়েছেন, আমাকে এইভাবে ডেকে আপনারা বোধহয় একটু তাড়াহুড়োই করে ফেলেছেন। আমি বলতে চাইছি, এই দিনের মতো একটা সামান্য কাগজে কি বেরিয়েছে যার সত্যতা এখনো প্রমাণিত নয়, তার উপর ভিত্তি করে, আর আপনারা জানেন যে এই ধরনের ছোটোখাটো কাগজগুলো প্রায়শই সার্কুলেশন বাড়ানোর জন্য এই ধরনের কাজ করে থাকে। তো তার ভিত্তিতে আমাকে এরকম তাড়াহুড়ো করে চটজলদি ডেকে পাঠানো তো এক ধরনের ছেলে মানুষই। মিস্টার ভৌমিক, এটা আপনার মনে হওয়া, আর আপনার মনে হওয়াটাকে ফেডারেশন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। কারণ এই প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই। বৈভবী এই কথাগুলো আগেই বলেছিল। আপনার বিরুদ্ধে এই অভিযোগ ও আগেই করেছিল। বেঙ্গল মিটের আগের দিন রাত্রেবেলা দীপরাজ ভৌমিক আমাকে একটা ওষুধ খাইয়েছিল। আমি জানি না ওষুধটা কি ছিল, আমি জিজ্ঞাসাও করি। আমি ওকে বন্ধু মনে করতাম, তাই খুব সরল বিশ্বাসে আমি ওর দেওয়া ওষুধটা খেয়ে নিই। বেঙ্গল মিটের জন্য গ্যালাক্সি ক্লাবের যে সিলেকশন ট্রায়াল হয়েছিল, তার আগেও কি দীপরাজ ভৌমিক তোমাকে ওষুধ খাইয়েছিল? না, বেঙ্গল মিটের জন্য গ্যালাক্সিতে কোনো ট্রায়াল হয়নি। আমি কোনো ট্রায়ালে দৌড়াইনি। না দৌড়ে কি করে বেঙ্গল মিটে সিলেক্ট হলে? বাবার টাকার জন্য। ইয়েস স্যার, আমার বাবা মলয় ভৌমিককে অনেক টাকা দিয়েছিল যাতে আমাকে সিলেকশন করে। স্বীকারোক্তি কিন্তু বৈভবীর অভিযোগকে সাপোর্ট করছে। দীপ তো বৈভবীকে সাপোর্ট করবেই, কিন্তু এর সঙ্গে অ্যাথলেটিক্সের সম্পর্ক খুঁজতে যাওয়াটা বাতুলতা। এটা সম্পূর্ণ একটা পারিবারিক সমস্যা। কিরকম? দেখুন তাহলে একটু খুলে বলতে। দীপ এবং বৈভবীর মধ্যে একটা আপত্তিকর সম্পর্ক গড়ে উঠছে। আমি শুধু প্রেম হলে এই আপত্তিকর শব্দটা কিন্তু ব্যবহার করতাম না। বাবা হিসেবে কথাটা বলতে আমার খারাপ লাগছে। যাই হোক, এইরকম একটা সম্পর্ক গড়ে ওঠাতে আমি তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই কারণে দীপ এবং বৈভবী যৌথভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত। এটা কিন্তু ফেডারেশনের এখতিয়ারের মধ্যে পড়ছে না। আসবো? আরে আসুন আসুন, ভিতরে আসুন প্লিজ। আমি অনেকক্ষণ আগে এখানে এসেছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
মিস্টার ভৌমিকের 6কে 9 করাটা শুনছিলাম, আর শুনতে শুনতে ভীষণ অবাক হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে ইতিহাসে আমরা ঔরঙ্গজেবের কথা পড়েছি। ঔরঙ্গজেব নিজের প্রতিষ্ঠার জন্য নিজের বাবা শাহজাহানকে বন্দিত্বের বিপদে ঠেলে দিয়েছিলেন, কিন্তু ইতিহাসে এমন কোনো শাহজাহানের কথা কখনো পড়িনি যিনি নিজে বিপদ থেকে বাঁচার জন্য নিজের ছেলেকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি তো আমার কথাটা শেষ করতে পারলাম না। বলুন। এই ব্যাপারটা এর সঙ্গে ফেডারেশনের বা অ্যাথলেটিক্সের কোনো সম্পর্ক নেই। এটা ভৌমিক এবং ঘোষ পরিবারের পারিবারিক সমস্যা। এটা আমরা উভয়ে বসে মিটিয়ে নেব। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার ভৌমিক সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। মিস্টার প্রেসিডেন্ট, মিস দত্তকে প্লিজ রিকোয়েস্ট করুন একটু সংযত হয়ে কথা বলতে, কারণ এটা মাছ বাজারের তর্ক নয়। বেশ, আমি সংযতভাবে নিজের কাজটা করছি তাহলে। মিস্টার প্রেসিডেন্ট, আমি ভেবেছিলাম মিস্টার ভৌমিক এবার হয়তো সকলের সামনে নিজের ভুলটা স্বীকার করে নেবেন, কিন্তু সেটা না করে তিনি যখন আবার একটা গল্প বলতে চলেছেন, তখন তার এই আবার বলা গল্পটাকে সমাপ্ত করার জন্য এবার আমি স্বয়ং দীপরাজ ভৌমিককে ডেকে নিচ্ছি। দীপরাজ। মিস্টার প্রেসিডেন্ট, এই পেন ড্রাইভটার মধ্যে ওদিনকার সমস্ত ফুটেজ রয়েছে। গ্যালাক্সির সিসিটিভি ফুটেজ থেকে এটা আমি সংগ্রহ করেছি। ভাগ্যিস এখন গ্যালাক্সির প্রেসিডেন্ট যাজ্ঞসেনী দত্ত। মলয় ভৌমিক প্রেসিডেন্ট হলে এটা সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হতো না। এই ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মলয় ভৌমিক আমাকে বৈভবকে কখন কিভাবে এই ওষুধটা খাওয়াতে বলেছিলেন। রইল আপনাদের কাছে পরিষ্কার ছবি। এই সমস্ত মিথ্যে, ভুয়ো, জাল। মলয়বাবু, আপনি উত্তেজিত হবেন না। আপনি একটু চুপ করে বসে আমার কথাটা শুনুন। এই পেন ড্রাইভটা ফরেন্সিক টেস্টের জন্য যাবে এবং মিস্টার মলয় ভৌমিকের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মিস্টার মলয় ভৌমিক খেলার সঙ্গে যুক্ত কোনো সংস্থা বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এইভাবে কিন্তু মলয় ভৌমিককে আপনারা আটকাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি প্রত্যেকের হিসেবটা কিন্তু সুদে আসলে মিলিয়ে নেব। যাজ্ঞসেনী যে কেন এখনো ফোন করছে না? এতক্ষণ ধরে ফেডারেশনে কি হচ্ছে বলো তো? আমার না খুব ভয় লাগছে জানো তো। ওই মলয় ভৌমিক যে সাংঘাতিক লোক, ওনা আরো সাংঘাতিকভাবে প্রত্যাঘাত করে। টেনশন করছো? করো না। টেনশন কাটানোর সব থেকে ভালো রেমেডি হচ্ছে গল্প শোনা। আমি তাহলে একটা গল্প বলি। জি, তোর এই সব কিছুকে লাইটলি নেওয়াটা এবার একটু ছাড় না। আমি কিন্তু প্রচন্ড সিরিয়াসলি গল্পটা বলতে চাই। আগেও অনেকবার বলতে চেয়েছিলাম, বলা হয়নি। তবে আমার মনে হয় গল্পটা বলার এখনই সব থেকে ভালো সময়। একটা ছেলে ছিল, তার পা দুটো ছিল আরবি ঘোড়ার মতো। সে যখন দৌড়তো কেউ তার নাগাল পেত না। মনে হতো যেন সে দিগন্ত মরীচিকা ছুঁয়ে ফেলবে। কার কথা বলছিস? কেন, চেনা চেনা লাগছে? শোনোই না, ছেলেটিকে সবাই খুব ভালোবাসত, কিন্তু হিংসে করতো একজন। কারণ তার মতো ধনী, প্রতাপশালী, প্রভাবশালী লোকের ছেলে হেরে গেছিল সেই ছেলেটির কাছে। The man decided to destroy the boy. লোকটি ভাবলো ছেলেটিকে সে শেষ করে দেবে। এক দেশে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেশ বিদেশ থেকে প্রতিযোগীরা আসবে সেখানে দৌড়তে। We have the Asian Games 2002, ladies and gentlemen. লোকটি ভাবলো ছেলেটিকে শেষ করার এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়।
বৈদ্যকে দিয়ে ছেলেটিকে বিষ খাওয়াবে, এমন বিষ যাতে ছেলেটি মরবে না, কিন্তু তবু তার জীবন থেকে মরে যাবে। বৈদ্য যার হাতে সেই বিষ পাঠালো সে অনেক চেষ্টা করেছিল চক্রান্ত থামানোর। এই ওষুধটা 3 ঘন্টা অন্তর 2 চামচ করে খাইয়ে দেবে, ঠিক আছে? পারেনি, উপরন্তু তাকে গুপ্ত ঘাতকের হাত থেকে সারা জীবন পালিয়ে বেড়াতে হলো। এই গল্পটা তুই জানলি কি করে? এই চক্রান্তের কথাটা তুই জানলি কি করে? আমি আর রনি তোমার থেকে পালিয়েছিলাম বাবা, কষ্ট হয়েছিল খুব, শরীরে মনে, তবে তোমাদের ঈশ্বরও তো ভালো ব্যালেন্সের খেলা খেলতে জানেন। এমন একটি মানুষের সঙ্গে পরিচয় করালেন যার সঙ্গে আলাপ না হলে আমি হয়তো কিচ্ছু জানতে পারতাম না। কে? বঙ্কিম দত্ত চৌধুরী, ব্যাঙা, যে তোমাকে ওষুধগুলো দিয়েছিল, যে এখনো পালিয়ে বেড়াচ্ছে। ওষুধ দাও। থ্যাংক ইউ বঙ্কিম দা, থ্যাংক ইউ। যজ্ঞসেনী ফোন করেছে। হ্যাঁ মলয়, বলো, তোমার ফেডারেশনের মিটিং শেষ হলো? খুব ক্লান্ত নাকি খুব ক্রুদ্ধ? খুব আনন্দ পেয়েছো তাই না? এতক্ষণে খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে তোমার কাছে। হ্যাঁ, এ ধরনের খবর তো সাংবাদিকরা চট করে পেয়েই যায়। তবে কি আমার আনস্মার্ট স্পোর্টস রিপোর্টাররা এখনো আমায় ফোনটা করেনি। এখন অবশ্য তোমার মুডটা উপলব্ধি করে ওখানে কি হয়েছে সেটা বুঝতে পারছি। শোনো, তোমরা ছেলে আর মা মিলে আমার একটি কেসও হেলাতে পারবে না। মলয় ভৌমিক এমনই একটা লোক, সে কখনো হারতে শেখেনি, সে হারতে জানে না। খেলাটা কিন্তু এখানেই শেষ নয়, শেষ চালটা আমি দেব। মা আর ছেলের হিসেবটা কিন্তু আমি বুঝে নেব। তাই শোনো, মলয় ভৌমিক তার শত্রুর শেষ রাখে না, আর একবার যখন শত্রুতা শুরু করে তখন রক্তের সম্পর্কের ধার ধারে না। আচ্ছা, হ্যাঁ, অপেক্ষায় থাকো, মলয় ভৌমিকের ছোবলের অপেক্ষায় থাকো। অপেক্ষায় থাকবো। তবে কি জানো, আমি তো জানতাম তুমি বেশ বুদ্ধিমান। এত আক্রমণাত্মক হয়ে গেলে কেন? সবে তো এটা প্রথম আঘাত, এরপর দ্বিতীয় আঘাত আসবে। তোমাকে তো রক্ষণাত্মক হতে হবে। তোমার আক্রমণের দিন কিন্তু শেষ মলয় ভৌমিক। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, আমার আস্তিনে এখনো কিন্তু অনেক অস্ত্র রয়েছে। এই যে দাদা, ব্যাঙাদার খবর পেলেন? দয়া করে এটুকু তো বলুন যে কোথায় গেলে ব্যাঙা থেকে পাওয়া যাবে। আপনি আবার এসছেন? আপনি না মশাই মরণের পাকনা গজিয়েছে না? আর এই বস্তিতে আপনার লাশ পড়বে, আই বলে দিলাম। এত কথা শোনাচ্ছ কেন? ব্যাঙাদার ঠিকানাটুকুই তো জানতে চাওয়া হয়েছে। তুমি আবার এসছো? পালাও পালাও, বস্তির হাওয়া কিন্তু হেভি গরম। আরে বাবা, বাঁচতে চাও তো পালাও। মালটা আবার এসছে, কেষ্টদাকে বলতে হবে দেখছি তো। ওকে, চলো বাবা, ব্যাঙাদার খোঁজ এখানে পাওয়া যাবে না, আমরা বরং ব্যাঙাদার বাড়িতে ঘুরে আসি। শোনো শোনো, সাবধান করছে এখনো। যদি বাঁচতে চাও এই বস্তিতে বেশিক্ষণ থেকো না, কেটে পড়ো, বুঝলে? আরে বাবা, ব্যাঙাটা এলে তোমার কথা বলে দেবো খন। যাই যাও, পালাও পালাও। না, ব্যাঙাদার বাড়িটা দেখে তারপরে বস্তি ছাড়ো। চল।
মরবে মরবে, অনেকবার সাবধান করেছি, মরবে আমার কি? হ্যাঁ। কেশোদা, খবর আছে? এখন কোনো খবর নয়, চল পাতলা, এখন আমি জিতছি, ডিস্টার্ব করিস না, মনঃসংযোগ ঘেটে যাবে। কেশোদা, খবরটা খুব জরুরি ছিল। কেনানি খাবি? পাতলা দাদা, কথাটা শুনলে কিন্তু একবার পারতে। তোকে আমি যেতে বলেছি। দাদা, রি ফিরে এসেছে, সঙ্গে একটা লোক, মানে ব্যাঙাদার খোঁজ করছিল, আর এখন মনে হয় ব্যাঙাদার বাড়ির দিকে গেল। ব্যাঙাদার বাড়ির দিকে গেল? হ্যাঁ। লোকটার শালা এত বড় সাহস, লোকটা আবার আমার এলাকায় পা দিয়েছে। ওই সবাই চল তো আমার সঙ্গে। ফোনটাও তো সুইচ অফ, বাড়িতে গেলে কি পাবো? আরেকবার করে দেখো না। দাঁড়া দাঁড়া, সুইচ অফ বলছি। খুব টেনশন হচ্ছে বুঝলি, দোকানদারটা বারবার বললো যে ওই বাড়ির দিকে না যেতে। শুধু বাড়ির দিকে নয়, বস্তিতেই বেশিক্ষণ থাকতে মানা করেছে। সেটাই তো, হাওয়া গরম বলছে। আচ্ছা চল 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 চলো চলো। মালটা আবার আজ আমাদের বস্তিতে পা দিয়েছে। হাত শালা আবার বাপটাকে নিয়ে এসছে, দাঁড়া দুটোরই আজ লাশ পড়বে। না বুঝলি, ওই বউটাকে আগে টগর মাসির কাছে গ্যারেজ করতে হবে, তারপরে সব দেখবো। চল। ভদ্রলোকের জন্য খুব খারাপ লাগে জানো, তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আর এখন আমাদের বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। ভদ্রলোক আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। পাচালো পাচালো, চল চল চল। কোথায় যাচ্ছিস?